নমস্কার। আমি আমার প্রত্যেক শ্রোতাকে অসংখ্য ধন্যবাদ জানাই। নতুন করে আমার চ্যানেলের প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আমার প্রত্যেক শ্রোতাকে হাত জোড় করে আমার ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই খুব ভালো থাকবেন। সবাই এভাবে আমার পাশে থাকবেন। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা লাইক করে দেবেন। আপনাদের সহযোগিতা, ভালোবাসা আমার একান্ত কাম্য। তাহলে চলুন, আমি আজকে পাথরের চোখ গল্পের শেষ পর্ব পড়ে শোনাতে চলেছি। চলুন শুরু করা যাক। ভুবন নিবাস পৌঁছতে প্রায় 12টা হয়ে গেল। বৈশালীর ধারণা ছিল বিরাট এক প্রাসাদ হবে, কিন্তু সেরকম কিছু নয়। দোতলা বাড়ি, পুরনো আমলের, চারপাশে প্রচুর জায়গা, ফল ফুলের বাগান, লোহার গেট আছে। গেটে পাগড়ি আঁটা দারোয়ান সেলাম করে গেট খুলে দিল। বাড়ির সামনের কিছুটা জায়গা পরিষ্কার করে মোড়া বাঁধা হয়েছে। ডেকোরেটররা তখনও সাজাচ্ছে। মোটর থামতেই একটি ভদ্রলোক সামনে এসে দাঁড়ালো। রং ঈষৎ কৃষ্ণবর্ণ, কোটরাগত চোখ, রুক্ষ চেহারা। আমি অতীন বাজপাই। কণ্ঠস্বর চেহারার মতোই রুক্ষ। বৈশালী নিরীক্ষণ করে দেখল, তারপর বলল, আপনি বার্মায় থাকেন? আগে হ্যাঁ। বার্মায় কোথায় থাকেন? বার্মা সম্বন্ধে আপনার কিছু জানা আছে? না না, বিশেষ কিছুই জানা নেই, ভূগোলে যেটুকু পড়েছি। আমি থাকি কোমেন্ডাইনে, রেঙ্গুনের কাছেই। কাঠের ব্যবসা করেন? ওই সামান্য। আপনার সঙ্গে না একটু কথা ছিল। বেশ, তো কথা হবে, আপনারা বিশ্রাম করে নিন। কথা শেষ করে অতীন ডাকলো, চরণ, এই চরণ। একটি ভৃত্য এসে দাঁড়ালো। এদের অতিথি কুটিরে নিয়ে যাও। সুজিত জিজ্ঞাসা করলো, মোটরটা কোথায় রাখবো? অতিথি কুটিরের সঙ্গে গ্যারাজ আছে। অতীন জানালো। ভুবন নিবাসের পিছনেই একতলা বাড়ি, সঙ্গে দুটি গ্যারাজ। চরণের নির্দেশে সুজিত মোটাটি একটি গ্যারেজে ঢোকালো। তারপর এদিকের ঘরের চাবি খুলে দিতে বৈশালী আর সুজিতের ঘরের মধ্যে গেল। একটা বসবার ঘর, কাউচ সোফা সাজানো, সামনে ফালি বারান্দা, ভিতরে শোবার ঘর, পাশাপাশি দুটি খাট। শোবার ঘরের ব্যবস্থা দেখে বৈশালী আরক্ত হয়ে উঠল। মুখে বলল, অতীন বাবুকে না বলতে হবে যে আমাদের আর একটা ঘর দরকার। সুজিত বলল, কেন, আমি না হয় বাইরের ঘরে কাউচের উপর কাটিয়ে দেবো। কটা রাতের ব্যাপার বলো তো। কি জানি, আমি নিজেই এখনো জানি না। মিনিট 20 মধ্যে অতীন এলো। পিছনে ভৃত্যের হাতে চায়ের সরঞ্জাম, প্রচুর ফল আর মিষ্টি। চা খেয়ে আপনারা স্নান সেরে নিন, আমাদের খাওয়ার ব্যবস্থা তো ভিন্ন, নইলে একসঙ্গে খাওয়া যেত। ধন্যবাদ, আমরা স্নান সেরে এসেছি। আপনারা চা পানির যে এলাহি আয়োজন করেছেন, তারপর এবেলা আর কিছু খাওয়ার প্রয়োজন হবে বলে মনে করি না। কি যে বলেন। অতীন বিনীত কণ্ঠে বলল, আমাদের একটা কথা ছিল। কি বলুন। আমাদের মানে আর একটা শয়নঘরের প্রয়োজন হবে। কয়েক মুহূর্ত অতীন বৈশালী আর সুজিতের দিকে ফিরে কি ভাবল, তারপর বলল, ঠিক আছে, পাশের ঘরের বেডরুমটাও খুলে দিতে বলছি। দয়া করে আপনাদের যখন যে অসুবিধা হবে জানাবেন। বুঝতেই পারছেন এই সময় আমরা একটু ব্যস্ত রয়েছি বাবার কাজের জন্য। এখন মিনিট 15 আপনার সময় হবে? মিনিট 15? খুব হবে। দয়া করে বসুন না। সামনের কাউচে অতীন বসে পড়ল। অতীন বাবু, আপনার বাবার কোনো শত্রু ছিল? অতীনের মুখে একটু চিন্তার ছায়া পড়ল। শত্রু? তেমন শত্রু তো কাউকেই মনে পড়ছে না।
তবে ব্যবসা করতে গেলেই তো কিছু শত্রু সৃষ্টি হয়, জানেন তো। আপনাকে স্পষ্ট করে বলতে চাই অতীনবাবু, আমরা বিশ্বাস করি না যে সামান্য দামের রুবির জন্য কেউ আপনার বাবাকে হত্যা করতে পারে এভাবে। উদ্দেশ্য নিশ্চয়ই আরো গভীর। সেই উদ্দেশ্য খুঁজে বার করার ব্যাপারে আপনার সাহায্য চাই। আশা করি আপনার কাছ থেকে অকৃপণ সাহায্য পাবো। নিশ্চয়ই, আমি যতটুকু জানি সবই আপনাদের বলবো। আপনার সঙ্গে ভুবনবাবুর সম্পর্ক কেমন ছিল? ভালোই। মাঝে মাঝে বচসা হতো শুনলাম। অতীনের ভ্রু দুটি কুঞ্চিত হয়ে এলো। কে বলেছে? কার কাছে শুনেছেন? বৈশালী কোনো উত্তর দিল না। অতীনই আবার বলল, নতুন মা বলেছে। বচসা হতো কিনা বলুন না। এবার বৈশালী কণ্ঠস্বরে জোর দিল, কয়েকবার হয়েছে। সম্পত্তি নিয়ে? না, সম্পত্তির ওপর আমার লোভ নেই। আমি একলা মানুষ, বর্মায় আমার যে কাঠের কারবার আছে তাতে ভালোভাবেই চলে যায়। তবে? অতীন একটু ইতস্তত করল। কথাটা বলবে কিনা সে সম্বন্ধে দ্বিধাবোধ। বৈশালীর সেটা বুঝতে অসুবিধা হলো না। শুনুন, একটা কথা বলি। আমাদের কাছে লুকোচুরি করে কিন্তু কোনো লাভ নেই, বরং সবকিছু পরিষ্কারভাবে জানালেই আপনার পক্ষে মঙ্গল। অতীন নড়ে চড়ে সোজা হয়ে বসল। মঙ্গল অমঙ্গলের কথা কি বলছেন বুঝতে পারছি না। কথাটা বলতে এখন আর বিশেষ বাধা নেই। বলুন তবে। বাবার ওইসব রত্নের ব্যাপারে কিছু চোরা কারবারিদের সঙ্গে যোগাযোগ ছিল, আন্তর্জাতিক চোরা কারবারি। বাবার ইচ্ছে ছিল বর্মা এদের সঙ্গে আমি যোগসূত্র রাখি, যাতে তাঁর কারবারটা আরও প্রসার লাভ করে। কিন্তু এ ব্যাপারে আমার একেবারেই আগ্রহ ছিল না। আগেই তো বললাম আপনাদের, সামান্য ব্যবসায় আমার চলে যায়। আমি বাবাকে অনেক বুঝিয়েছিলাম এসব খেলার মধ্যে অনেক বিপদ আছে, শুধু মান নিয়ে নয়, আরে প্রাণ নিয়ে টানাটানি। তাছাড়া পুলিশেরও নজর ছিল বাবার ওপর, তা আমি জানি। কিন্তু আপনার বাবার তো অন্য ব্যবসাও ছিল। অন্য ব্যবসা ভালো চলছিল না। যে টিলা ইজারা নিয়ে কয়লার ব্যবসা শুরু করেছিলেন সেখানে কয়লা বিশেষ পাওয়া গেল না। একটা স্তরের পরেই তা শেষ হয়ে গেল। অভ্রের কারবারে শরিকের সঙ্গে গোলমাল চলছিল, কোর্ট অবধি মামলা গড়িয়েছিল। একমাত্র সম্বল ছিল সোনার পাথরের ব্যবসা। আমি বর্মা থেকে চুনি জোগাড় করে পাঠাতাম, তাতে বিশেষ কিছু পাওয়া যেত না, লাভ হীরা বা সোনায়। বাবার ঝোঁক ছিল সেদিকে। চকিতের জন্য বৈশালীর মনে হলো, এমন তো নয় যে ময়ূরটার অভ্যন্তরে সোনার পাত দেওয়া ছিল কিংবা সোনার তাল লুকোনো ছিল, আর সেই জন্যই তার আকর্ষণ এত বেশি। কিন্তু না, বৈশালী ময়ূরটা হাতে করে দেখেছে, ওজন মোটেই তেমন বেশি মনে হয়নি। সোনা ওজনে রীতিমতো ভারী। নিন, আপনারা খেয়ে নিন, চা ঠান্ডা হয়ে গেল, আমি একবার ওদিকটা দেখে আসি। বলে অতীন বেরিয়ে গেল। চায়ের চুমুক দিতে দিতে বৈশালী বলল, সুজিত, ব্যাপারটা কি মনে হচ্ছে? ভদ্রলোকের এভাবে চলে যাওয়াটা হঠাৎ করে আমার ভালো লাগলো না। সুজিত বলল, বাপ অসৎ পথে যাচ্ছেন আর ছেলে নিবৃত্ত করতে চাইছে, এই নিয়ে বচসা। এটার চেয়েও চোরা কারবারের অংশ নিয়ে চেঁচামেচি, সেটা আরো স্বাভাবিক মনে হয় না? কিন্তু বাপকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে কি লাভ হলো? সেটাই তো ভাবছি। ভুবন বাজপাইয়ের উইলের খবরটা নিতে হবে। উইলে কি চোরাই ধনরত্নের উল্লেখ থাকবে? বৈশালী মুচকি হাসল, অবশ্যই না। চোরাই ধনরত্ন অর্থে রূপান্তরিত হয়ে যায়, বুঝলে, কালো টাকা সাদা হওয়ার মতন। সুজিত জিজ্ঞাসা করল, ভুবনবাবুর স্ত্রীর সঙ্গে কখন দেখা হবে? উৎকণ্ঠিত হইও না, ভদ্রমহিলা যখন আমন্ত্রণ করে এনেছেন একবার নিশ্চয়ই দেখা দেবেন। আরো ঘণ্টাখানেক পরে আহারের জন্য ডাক পড়ল। খাওয়ার ব্যবস্থা ভুবন নিবাসে।
টেবিল চেয়ার নয়, মোজাইক মেঝের উপরে কার্পেটের আসন, রূপোর থালা গ্লাস। বৈশালী আর সুজিত গিয়ে বসল। প্রায় সঙ্গে সঙ্গে ভিতরের ভারী পর্দা ঠেলে দীপালি এসে দাঁড়ালো। সাদা কাপড়ের ওপর ছোট্ট একটা চাদর জড়ানো, চোখে মুখে বিষাদের আভা। আপনাদের খুব কষ্ট হলো? না না, কষ্ট আর কি, বৈশালী বলল। থাকা খাওয়ার ব্যবস্থা খুবই চমৎকার। ঠিক এখন আমাদের পক্ষে আপনাদের তেমনভাবে তদারক করা কিছুটা অসুবিধাজনক, সেটা মনে রেখে আমাদের ত্রুটি ক্ষমা করবেন। ওভাবে বলে আমাদের অপরাধী করবেন না। অতীনবাবুর সঙ্গে দেখা হবে না তাই, না হলে আপনাদের ক্রিয়াকর্ম চুকে গেলেই আমরা আসতাম। অতীনের সঙ্গে দেখা হয়েছে? অতীনের নামোচ্চারণের সঙ্গে সঙ্গেই দীপালির কণ্ঠ কিঞ্চিত রুক্ষ হয়ে উঠল। হ্যাঁ হয়েছে তো, তিনি অতিথি কুটিরে আমাদের তদারক করছিলেন। ইতিমধ্যে পাচক আহার্য নিয়ে আসাতে কথোপকথনে ছেদ পড়ল। কিছুক্ষণ পরে দীপালি প্রশ্ন করল, আপনারা এখানে কতদিন থাকবেন? দিন দুয়েকের বেশি দরকার হবে না। বিশেষ যদি কিছু দেখতে চান বলতে পারেন। ভুবনবাবুর সিন্দুক যে ঘরে থাকতো সে ঘরটা একবার দেখার ইচ্ছে, মানে তার শোবার ঘর। বেশ, বিশ্রাম করে নিন, বিকালে দেখবেন। আহার শেষ হতে ভৃত্যের সঙ্গে অতিথি কুটিরে ফিরে আসতে গিয়ে বৈশালী হঠাৎ নাড়িয়ে পড়ল। একেবারে কোণের একতলা ঘরের দরজা সম্পূর্ণ খোলা। একটি সুপুরুষ যুবক জালনার কাছে দাঁড়িয়ে, পরনে সিল্কের গেঞ্জি, গোলাপি পায়জামা। বৈশালীর সঙ্গে চোখাচোখি হতেই যুবকটি মুখ ফিরিয়ে নিল। কিছুটা এসে বৈশালী ভৃত্যকে প্রশ্ন করল, একতলায় যাকে দেখলাম উনি কে? ভৃত্য বলল, ও নাম বলতে পারবো না, বেখাপ্পা নাম, উনি বাঙালি নন। বাঙালি যে নন সেটা মুখ দেখেই বোঝা যাচ্ছিল। মঙ্গোলিয়ান ধাঁচের মুখ চোখ, বেশ দীর্ঘ। বৈশালীর মনে পড়ে গেল, উনি বোধহয় অতীনবাবুর সঙ্গে এসেছেন। ভৃত্য ঘাড় নাড়ল। আগে হ্যাঁ, দাদাবাবুর কারবারের লোক। খুব আসেন বুঝি? হ্যাঁ, প্রায় আসেন, বাবুর কাছেও খুব আসতেন। এই সময় বৈশালীর মনে পড়ে গেল লোকটার নাম মৌসান। অতিথি কুটিরে ঢুকে সুজিত জিজ্ঞাসা করল, এখন তোমার প্রোগ্রাম কি? 1 ঘন্টা দিবানিদ্রা, তুমি এ ঘরে শো, আমি পাশের ঘরে যাচ্ছি। বৈশালী শুলো বটে, কিন্তু ঘুমোলো না। একটা হাত দিয়ে চোখ ঢেকে রইল। অতীন যখন আবার এসে দাঁড়ালো তখন রোদ কমে এসেছে। ভৃত্য বাগানে বেতের চেয়ার টেবিল পেতে দিয়েছে। বৈশালী আর সুজিতের চা খাওয়ার পর্ব শেষ। কিছু মনে করবেন না, আমি কালকের জন্য অত্যন্ত ব্যস্ত আছি। অতীন বলল, আপনি কতদিন আছেন এখানে? আমি ভাবছি দিন দুয়েক পরই রওনা হব, কারণ ওখানে আমার কারবার দেখার কেউ নেই। তার উপর মৌসানুতে এখানে। বৈশালীর এই কথায় অতীন যেন একটু অপ্রতিভ হলো। তারপর সামলে নিয়ে বলল, রওশন আমার কাঠের কারবার দেখে না, ও খুব ভালো পাথর চেনে, তাতেই আমাকে সাহায্য করে। মৌসানের সঙ্গে একটু আলাপ করতে পারলে খুশি হতাম। বেশ তো, আমি ডেকে দিচ্ছি। এক ভৃত্যকে ডেকে অতীন মৌসানকে আসতে বলল। আচ্ছা, একটা কথা ভাবছিলাম। বলুন। সচরাচর বর্মীরা খুব দীর্ঘকায় হয় না, বরং বেঁটেই হয়, অথচ আপনার মৌসান বেশ লম্বা। দেখা হয়েছে আপনাদের সঙ্গে? আমরা যখন আহার সেরে বের হচ্ছিলাম দেখলাম একতলার ঘরে দাঁড়িয়ে আছেন। ও, মৌসান ঠিক বর্মী নয়, ও জেরবাদী, ওর বাপ মুসলমান,
সুরাটের মুসলমান আর মা বর্ণী, তাই মৌসান অত লম্বা। একটু থেমেই অতীন বলল, মৌসান অবশ্য এসব ব্যাপারে কিছু জানে না। কি সব ব্যাপারে? এই বাবার মৃত্যু সম্বন্ধে। জানেন না মানে? নিশ্চয়ই শুনেছেন, সংবাদপত্রেও পড়ে থাকবেন। তা হয়তো পড়েছে, কিন্তু ওই পর্যন্তই, আর কিছু জানে না। বৈশালী আর কথা বাড়ালো না। রাস্তার প্রান্তে মৌসানকে আসতে দেখা গেল। এবার পরনে দামি স্যুট, হাতে ফেল্ট হ্যাট। বৈশালী অতীনের দিকে ফিরে বলল, একটা কথা অতীনবাবু, মৌসানের সঙ্গে একান্তে দুটো কথা বলতে চাই। আপনার থাকবার দরকার নেই। আচ্ছা বেশ। মনে হলো অতীন যেন একটু অনিচ্ছা সত্ত্বেই স্থান পরিত্যাগ করলো। একটু পরে মৌসান এসে দাঁড়ালো। বসুন মৌসান, আপনার সঙ্গে একটু আলাপ করতে চাই, বৈশালী ইংরেজিতে বলল। চেয়ার টেনে বসতে বসতে মৌসান বলল, আমার সৌভাগ্য। আপনি কতদিন অতীন বাজপেয়ীর সহকারী হিসেবে কাজ করছেন? আমি জুনিয়র বাজপেয়ীর সহকারী নই, আমি তার সহযোগী। পাথর যাচাইয়ের ব্যাপারে আমি তাকে সাহায্য করে থাকি। অতীন বাজপেয়ীর পাথরের চোরা কারবারেও কি আপনি তাকে সাহায্য করেন? মৌসানের মুখ আরক্ত হয়ে উঠল। কিছুক্ষণ বৈশালীর দিকে এক দৃষ্টে তাকিয়ে থেকে তারপর বলল, তার পাথরের কোনো চোরা কারবার আছে বলো তো আমার জানা নেই। আপনি ভুবনবাবুকে দুটো রুবি দিয়েছিলেন? দিয়েছিলাম মানে বিক্রি করেছিলাম। রুবি দুটো খুব দামি। কত দাম? আমি 6,000-এ একটা কিনেছিলাম, একটা বিক্রি করেছিলাম, প্রত্যেকটা ওই 8,000-এ। রুবি দুটো চুরি হয়ে গেছে জানেন? শুনেছি। আপনার কি মনে হয় রুবি দুটোর দাম এত যে তার জন্য একজন মানুষের প্রাণ নেওয়ার প্রয়োজন হতে পারে? মৌসানের দুই ঠোঁটের প্রান্তে হাসির ক্ষীণ আভা। মানুষকে কখন কিসের জন্য প্রাণ দিতে হয় এটা কি বলা যায়? আমাদের দেশে মানে বর্মায় এর চেয়ে অনেক অল্প টাকার জন্য মানুষকে খুন করে। ভুবনবাবুর শত্রু কেউ ছিল বলতে পারবেন? আমি কে করে বলবো, আমি তো এদেশে থাকি না। তবে অনেক সময় ছেলেও বাপের শত্রু হয়। এই কথা বলছেন কেন? জুনিয়র বাজপেয়ীর সঙ্গে সিনিয়র বাজপেয়ীর সম্পর্ক খুব ভালো ছিল না, প্রায় ঝগড়াঝাটি হতো। আপনি কি করে জানলেন? এই দেশে তো আপনি থাকতেন না। জুনিয়র বাজপেয়ী বর্মায় ফিরে গিয়ে বাপের নামে মেজাজ খুব খারাপ করে বলতো। বাপের নামে খুব মেজাজ দেখাতেন, বলতেন বুড়ো শকুনের লালসার শেষ নেই। কিন্তু তা বলে ছেলে বাপকে? বৈশালীর কথা শেষ হবার আগেই মৌসান উঠে বলল, আমি তো একবারও বলিনি। আর আপনার কাছে কোনো কথা আছে? আমি নাহলে উঠবো। কথার সঙ্গে সঙ্গে মৌসান দাঁড়িয়ে উঠল। আপনি আর কতদিন এখানে আছেন? দিন করে। রেমান দেওয়ান আসবেন কিছু পাথরের খোঁজে, তার জন্য অপেক্ষা করতে হবে। আমার পাথরের নেশা আছে, কিছু পাথর দেখাতে পারবেন? কেন পারবো না? আপনার বাড়ির ঠিকানা আর সময় দেবেন, গিয়ে দেখিয়ে আসবো। এখানে দেখানো সম্ভব নয়। না, কারণ পাথরগুলো এখানে নেই, কাজের বাড়ি, এখানে কিচ্ছু রাখিনি। আচ্ছা চলি। মৌসান উঠে লম্বা লম্বা পা ফেলে চলে গেল। বৈশালী সুজিতের দিকে ফিরে বলল, কিরকম বুঝছো সুজিত?
কম্পাসের কাঁটার উত্তর দিক দেখানোর মতন। দীপালি দেবী আর মৌসান দুজনেরই লক্ষ্য যেন অতীন বাজপেয়ী। বৈশালী বলল, চলো না, আমরাও একটু বেরিয়ে আসি। কোথায়? সুজিতের জিজ্ঞাসা। জায়গাটা একবার ঘুরে ফিরে দেখে আসি। মিনিট 15-এর মধ্যে বৈশালী মোটর নিয়ে বেরিয়ে পড়ল। পাশে সুজিত। খুব ছোট্ট জায়গা, খিলান প্রাচুর্য আছে, তবে গড় কেন তা বোঝা গেল না। মাঝে মাঝে ব্লাস্টিং এর শব্দও ভেসে আসছে। মারোয়ারি আছে, তার উপর বাঙালি, বিহারি। মোটর রাস্তার উপর রেখে দুজনে একটা কাপড়ের দোকানে গিয়ে বসলো। মারোয়ারি দোকানের মালিক কাপড় দেখাতে দেখাতে প্রশ্ন করলো, আপনাদের এখানে নতুন দেখছি। সুজিত বলল, হ্যাঁ, আমরা ভুবন বাজপেয়ীর কাজে নিমন্ত্রিত হয়ে এসেছি। আপনারা কি ভুবন বাবুর রিলেটিভ আছেন? না না, তার সঙ্গে পাথরের ব্যবসা আমাদের লেনদেন ছিল। মালিক বিজ্ঞের মতো ঘাড় নাড়ল। হ্যাঁ জি, ওর কয়লা আর মাইকার ব্যবসা মন্দা পড়াতে ইদানিং স্টোনের ব্যবসার দিকে ঝুঁকেছিলেন। বড় আফসোসের ব্যাপার, এইভাবে ওর আকস্মিক মৃত্যু হলো। মালিক বৈশালীর কথায় সায় দিল। বড় ধার্মিক লোক ছিলেন, অনেক কালের বাসিন্দা। তার উপর সৌদা সব এখান থেকেই করতেন। দুটো বিছানার চাদর কিনে বৈশালী আর সুজিত উঠে পড়ল। মোটরে উঠতে গিয়ে সুজিত জিজ্ঞাসা করল, এরপর? এরপর ভুবন নিবাস। দীপালি দেবী আমাদের ভুবনবাবুর শোবার ঘর দেখাবেন। অতিথি কুটিরের সামনে এসেই দেখলো একজন ভৃত্য দাঁড়িয়ে আছে। মা আপনাদের জন্য অপেক্ষা করতেছেন। চলো যাচ্ছি। মুখ ধুয়ে পোশাক বদলে দুজনে ভুবন নিবাসে এলো। দোতলার বারান্দার কাছে দীপালি দাঁড়িয়েছিলেন। আসুন আসুন, বেরিয়েছিলেন বুঝি? সমস্ত দিন আটকে আছি, তাই ভাবলাম এদিক ওদিক একটু ঘুরে দেখি। আসুন, ওর ঘরটা দেখিয়ে আনি। একদিকে খাট, কোণের দিকে একটা সিন্দুক, তাতে সিঁদুরের দাগ। দেওয়ালে ভুবন বাজপেয়ীর ফটো, মোটা বেলফুলের মালা দুলছে। মাঝখানে কাঁচে ঢাকা সেন্টার টেবিল, ঘিরে গোটা দুয়েক চেয়ার। আপনি কোথায় থাকেন? বৈশালীর প্রশ্নে দীপালি বুঝি একটু আরক্তিম হলো, মৃদুকণ্ঠে বলল, পাশের ঘরে। ময়ূরটা ওই সিন্ধুকেই ছিল? দীপালি মাথা নাড়ল সম্মতি সূচক। আপনি কোনোদিনও সিন্ধুক খুলেছেন ভুবনবাবুর অনুপস্থিতিতে? না, তার প্রয়োজন হয় নাই। আমার চাবি দিয়ে অনেকবার খুলেছি, তবে ওর সামনে। আপনার গয়নাগাটি কি ওই সিন্ধুকে থাকে? না, ব্যাংকে থাকে। প্রয়োজন মতো আমি আনাইনি। ঘরের মধ্যে কিছুক্ষণ পায়চারি করে বৈশালী জিজ্ঞাসা করল, অতীনবাবু কোথায় থাকেন? দোতলায়, পিছন দিকে। আচ্ছা, ভুবনবাবুর সঙ্গে অতীনবাবুর যে বচসা হয়েছিল, সেটার বিষয়বস্তু সম্বন্ধে কিছু বলতে পারবেন? বাংলায় কথা শুরু হলেও দুজনে ইংরেজিতে কথা বলছিলেন। ইংরেজি ঠিক ঠিক বুঝতে আপনার কোনো অসুবিধা হয়নি? একটু চুপ করে থেকে দীপালি উত্তর দিল, আমি গ্র্যাজুয়েট। ও, ওরা কি সম্পত্তি সম্বন্ধে কথা বলছিলেন? হ্যাঁ, আতিন বলছিল বিষয়ের অংশ তাকে ভাগ করে দিতে হবে। আর একটা কথা। কি বলেন? ভুবনবাবুর কোনো উইল আছে? যতদূর আমি জানি নাই। থাকলে এই সময়ে আপনি তো নিশ্চয়ই জানতে পারতেন।
পারতাম। আমাদের অ্যাটর্নি মিস্টার মজুমদারের কাছে খোঁজ নিয়েছিলাম, তিনি বললেন কোনো উইল নাই। আশ্চর্য! কেন আশ্চর্য কেন? যতদূর জানলাম ভুবনবাবু বিচক্ষণ ব্যক্তি, এসব কাজ তার সম্পূর্ণ করে রাখাই উচিত ছিল। কাল থেকে তো আপনারা খুব ব্যস্ত থাকবেন। হ্যাঁ, তা থাকবো। সন্ধ্যার সময় ভালো কীর্তন আছে, যদি এই বিষয়ে আগ্রহ থাকে আসরে আসবেন। কলকাতা থেকে কেউ আসছেন? কীর্তন বিশারদ হিমাংশু ভট্টাচার্য আসবেন। ঠিক আছে, থাকবো। সুজিত আর বৈশালী দুজনে বাইরে বেরিয়ে এসে দাঁড়ালো। দীপালির নির্দেশে ভৃত্য দরজাটা টেনে বন্ধ করে দিল। আতেনকে জিজ্ঞাসাবাদ করেছেন? দীপালি বলল, মোটামুটি। 2-1 দিনের মধ্যে তো সে বার্মায় ফিরে যাবে। প্রয়োজন হলে ফিরে যাওয়া আমরা বন্ধ করে দেব। মনে হলো দীপালির চোখ মুখে চাপা আনন্দের আভাস। একেবারে হঠাৎ বৈশালী প্রশ্ন করল, আচ্ছা, মৌসান লোকটি কেমন? দীপালি ভ্রু কুঞ্চিত করল। দিনের চাকরিদার কত ভালো হবে, ওর সঙ্গে ভিতরের বাড়ির কোনো যোগাযোগ নাই, যখন আসে বাইরের ঘরেই থাকে। ভুবনবাবুর সঙ্গে পাথরের কেনা বেচায় ওর যোগাযোগ ছিল, তবে এমন কিছু নয়। প্রথম দিকে কয়েকটা পান্না কেনার ব্যাপারে সাহায্য করেছিল। থেমে গিয়ে দীপালি বলল, আমি চলি, ঠাকুর ঘরে বাতি দিতে হবে। বৈশালী আর সুজিত সামনের বাগানে এসে দাঁড়ালো। মণ্ডপ তৈরি শেষ। একটা বেদির উপর ভুবনবাবুর ফটো রাখা হয়েছে, কাল পুষ্পভূষিত করা হবে। সকাল থেকে অনুষ্ঠান শুরু। অতীন মণ্ডপের মাঝখানে দাঁড়িয়ে তদারক করছে। বৈশালীদের দেখে অতীন এগিয়ে এলো। কি কাল আছেন তো? হ্যাঁ, কালকের দিনটা থাকবো। দীপালি দেবী থাকবার জন্য বিশেষ করে অনুরোধ করেছেন। একজন বিখ্যাত কীর্তনিয়া আসছেন। বাবার হত্যাকাণ্ডের কোনো সুরাহা হলো? কই আর হলো, ওসব তো পুলিশের কাজ। আপনার কি কাজ? বৈশালী হাসলো, বলল, ময়ূর উদ্ধার করা। তার কিছু হলো? এখনো কাজের ভার নেইনি তো। কথা ছিল শিলাগড় দেখে তবে কাজটা নেব কিনা বলবো। দেখুন, ময়ূর উদ্ধারের চেয়েও আমি কিন্তু বাবার হত্যাকারীর হদিশ পেতে বেশি ইচ্ছুক। স্বাভাবিক, আপনি পুলিশের সঙ্গে যোগাযোগ করুন। আচ্ছা, দেখি। ডেকোরেটরের একটা লোক অতীনের দিকে এগিয়ে এলো। রাত্রে খাওয়া দাওয়ার পর বেতের চেয়ারে দুজন বসেছিল, বৈশালী আর সুজিত। সুজিত হেসে বলল, গোয়েন্দা সাহেবা, কেসের কোনো কিনারা হলো? কই আর হলো, আর এত সহজে কি হয়? কি রকম? সস্তা গোয়েন্দা কাহিনী পড়নি? এতক্ষণে গোয়েন্দার কানের পাশ দিয়ে গোটা তিনেক বুলেট ছুটত। চায়ে চুমুক দিয়ে একজন মৃত্যুর কোলে ঢলে পড়তো, সেসব তো কিছুই হলো না, একেবারে নিরামিষ ব্যাপার। আরে, বৈশালী একটা হাত বাড়িয়ে সুজিতের হাত টিপে দিল। সুজিত চাপা গলায় প্রশ্ন করলো, কি? ভুবন নিবাসের দোতলায় দেখো। সুজিত চোখ তুলে দেখল। অন্ধকার রাত, দু একটা নক্ষত্রের ম্লান দীপ্তি। দোতলার পিছন দিকের বারান্দায় একটা মূর্তি, তার হাতে একটা টর্চ। মনে হচ্ছে টর্চ নেড়ে সে যেন ইশারা করছে। বৈশালী উঠে
বাগানের ধারে গেল। বাগানের সীমানার বাইরে উঁচু নিচু জমি, কয়লার খাদের কাছাকাছি এলাকা যেমন হয়। পিছনে টিলা, ছোট্ট একটা টিলার পাশ থেকে আরেকটা টর্চের আলো দেখা গেল, একবার জ্বলছে আর একবার নিভছে। এদিকে ইশারার উত্তর। মিনিট 15, তারপরে সব চুপ। বারান্দার লোকটা সরে গেল, বাইরের টর্চের আলো আর জ্বলল না। বৈশালী চেয়ারে ফিরে এলো। কি বুঝলে? আলোর সংকেত বলে মনে হলো। আরে সে তো অন্ধতেও বলতে পারে। বারান্দার লোকটিকে অন্ধকারে আর দেখতে পেলাম কোথায়? না, সহকারী হিসাবে তুমি দেখছি একটা অপদার্থ। বেশ, গোয়েন্দা হিসাবে তুমিই বলো। চরণ আসুক, তারপরে বলবো। চরণ একটু পরেই এলো, কুঁজোয় ঠান্ডা জল ভরতে। বৈশালী জিজ্ঞাসা করলো, আচ্ছা চরণ, ওই পিছন দিকের ঘরে কে থাকেন? ওই যে বারান্দা দেখা যাচ্ছে। চরণ একবার চোখ তুলে দেখে বলল, দাদা বাবু, ওইটা দাদা বাবুর ঘর। চরণ চলে যেতে সুজিত বলল, আর দেরি নয় বৈশালী, অতীন বাবুর ঘরটা সার্চ করা যাক। রহু ধৈর্যং, অত তাড়াহুড়ো করো না। পরের দিন সকালে বৈশালী চা পানের আগেই ভুবন নিবাসে এসে হাজির হলো। সোজা দোতলায় উঠে সামনে একটা ভৃত্যকে দেখে বলল, এই শোনো, আমি অতীন বাবুর সঙ্গে দেখা করব। দাদা বাবু তো এখনো ওঠেননি। তুমি ওঠাও, বলো জরুরি দরকার। ভৃত্য আর কিছু বলল না, এগিয়ে গেল। বৈশালী তাকে অনুসরণ করলো। বেশ কয়েকবার দরজায় ধাক্কা দেবার পর ভিতর থেকে জড়ানো গলার শব্দ শোনা গেল। কে? বৈশালী উত্তর দিল, দরজাটা দয়া করে খুলবেন, খুব দরকার। দরজা খুলে গেল। চৌকাঠের ওপারে রাত্রিবাস পরিহিত অতীন, চোখ দুটো বেশ লাল, দৃষ্টি কিঞ্চিত উদ্ভ্রান্ত। দরজা খোলার সঙ্গে সঙ্গে বৈশালী ঘরের মধ্যে ঢুকে পড়ল। আপনার সঙ্গে কতগুলো কথা আছে। আমাকে ডেকে পাঠালেই পারতেন। বৈশালী চোখ বুলিয়ে ঘরের অবস্থাটা দেখে নিল। কোণের দিকে গোল টেবিলে একটা মদের বোতল, পাশে গ্লাস, দুটোই শূন্য। একটু বাইরে আসবেন। কোথায়? বারান্দায়। অতীন পিছনের বারান্দায় এসে দাঁড়ালো। তার সামনে বৈশালী। কাল একটা অদ্ভুত ব্যাপার দেখলাম। কি? আপনি একটু দাঁড়ান এইখানে। বৈশালীর নির্দেশ মতো অতীন দরজার পাশে দেওয়াল ধরে দাঁড়ালো। ওই যে উঁচু নিচু ঢিবি দেখছেন, কাল রাতে ওখান থেকে কে যেন টর্চের আলো ফেলছিল। ফেলতে পারে, টর্চ হাতে লোকেরা আনাগোনা করে, তাদের হাতের আলোর দিকে পড়ে থাকতে পারে। না, আনাগোনার আলো তো নয়, এক জায়গায় দাঁড়িয়ে যেন আলোর সংকেত করছিল। কটার সময় বলুন তো? রাত 10:30। 10:30? জানে না, আমি তখনও বাড়ি ফিরিনি। তাহলে ভুলই দেখেছি হয়তো। সাত সকালে আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। আরে না না। মুখে অতীন যতই না না করুক, তাকে দেখে এটুকু বোঝা গেল ভোরবেলা অযথা ঘুম ভাঙিয়ে দেওয়াতে সে মোটেই খুশি হয়নি। বৈশালী নেমে এলো। সুজিত সবে ঘুম থেকে উঠে বাথরুমের দিকে রওনা হচ্ছে। সামনে বৈশালীকে দেখে বলল, কি ব্যাপার, এত সকালে কোথায় গিয়েছিলে? মর্নিং ওয়াক করে এলাম। একলাই? তোমরা যেমন মাঝে মাঝে নারী সঙ্গ বর্জনীয় মনে করো, আমরাও তেমনি কখনো কখনো তোমাদের পরিহার করে চলতে চাই, বুঝলে? সুজিত কিছু বলল না,
বাথরুমে ঢুকে গেল। এরপর এক সময় অতীন এসে দাঁড়ালো, হাতে কার্ড। বড্ড দেরি হয়ে গেল, আরও আগে নিমন্ত্রণ করা উচিত ছিল, কিন্তু আগে আর আপনাদের পাবো কোথায়? দয়া করে অনুষ্ঠানে আসবেন। সকাল থেকে কীর্তনের আসর বসবে, অবশ্য রাত্রেই জমজমাট হবে আসর। বৈশালী বলল, দিনের বেলা আমাদের একটু কাজ আছে, সন্ধেবেলা আসরে আমরা উপস্থিত থাকব। খাওয়া দাওয়ার পর বৈশালী বেরিয়ে পড়ল, সঙ্গে সুজিত। বৈশালীর হাতে স্টিয়ারিং। সুজিত জিজ্ঞাসা করল, কোথায় যাবে? আশপাশটা একটু ঘুরে দেখব। আলোর খেলা কোথা থেকে হচ্ছিল। তোমার কি ধারণা, যারা এসব করছিল তারা দিনের বেলাতেও এখানে বসে থাকবে? বৈশালী হাসল, বলল, তা কখনো থাকে না। মানুষ থাকে না, কিন্তু চিহ্ন রেখে যায়, হাত পায়ের ছাপ কিংবা ব্যবহার করা কোনো জিনিস। তা সত্যি, তা না হলে তোমাদের মতন গোয়েন্দাদের অন্য যাবে যে। চলো। মোটার একটু দূরে রেখে দুজনে হাঁটল। উঁচু নিচু ঢিবির পাশে কাটা গাছের ঝোপ। বৃষ্টি হয়নি, শুকনো খটখটে মাটি। পায়ের ছাপ পড়া সম্পূর্ণ অসম্ভব। বৈশালী নিচু হয়ে ঝোপগুলো তন্ন তন্ন করে খুঁজল। হঠাৎ কি একটা কুড়িয়ে নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। এই দেখো। সুজিত এগিয়ে এলো। কি? একটা খাম। কারো পকেট থেকে পড়ে গেছে। বৈশালী খামটা এগিয়ে দিল। সুজিত দেখল, পুরনো খাম, একটা ঠিকানা লেখা, স্পষ্ট নয় কিন্তু পড়া যায়। অতীন বাজপেয়ী, 4th স্ট্রিট, কোমেন্টাইন, রেঙ্গুন, লোয়ার বার্মা। এখানে এলো কি করে? বৈশালীকে খুব চিন্তিত মনে হলো। আস্তে আস্তে বলল, কারো পকেট থেকে পড়ে যাওয়া স্বাভাবিক। সুজিত বলল, পড়লে অতীনবাবুর পকেট থেকেই পড়েছে, কারণ তাকে লেখা খাম। বৈশালী এই কথার কোনো উত্তর দিল না, শুধু বলল, দাও খামটা। খামটা নিয়ে নিজের ভ্যানিটি ব্যাগে রেখে দিল। তারপর হেঁটে একটু দূরে গিয়ে আবার ফিরে দেখল। কি দেখছো? কাল রাতে ওই জায়গা থেকেই কিন্তু আলোটা দেখা গিয়েছিল। আমি ওই উঁচু ঢিবিটা নিশানা রেখেছিলাম। রাতের বেলা ঢিবিটা দেখা যায়নি, শুধু একটা অন্ধকারের স্তূপ। তোমার বক্তব্যটা কি? কিছুই বুঝতে পারছি না গো। আমার হিসেব সব গোলমাল হয়ে যাচ্ছে। কি রকম? আর কিছুদিন আমাকে সময় দাও, যদি সম্ভব হয় আশা করি সব বলতে পারবো। তা ভালো, কিন্তু এবার কোন দিকে? একবার থানায় যাব। হঠাৎ? ভয় নেই, ভিতরে নয়, বাইরে থেকে থানার অবস্থানটা দেখে আসবো। চলো। দুজনে আবার মোটরে উঠল। সদর রাস্তার উপরেই থানা, ভুবন নিবাস থেকে বেশি দূরে নয়। সুজিত বলল, ওসির সঙ্গে একবার আলাপ করে এলে হতো না? দরকার হলে পরে যাব। সত্যেন রায়ের চিঠি সঙ্গে আছে, তাতেই কাজ দেবে। একটু এদিক ওদিক ঘুরে দুজনে যখন ফিরে এলো, তখন জোর কীর্তন চলছে। খুব বেশি লোক নেই, বাড়ির লোকেরা রয়েছে, কিন্তু কীর্তনিয়া দরদ দিয়ে গাইছে। চলতে চলতেই চোখ ফিরিয়ে বৈশালী দেখল, মঞ্চের এক পাশে সাদা কাপড় জড়িয়ে দীপালি চুপচাপ বসে আছে, এক মুঠো রজনীগন্ধা ফুলের মতন। কি বা বয়স! এই বয়সে জীবনের শ্রেষ্ঠ সুখে জলাঞ্জলি দিতে হলো। পৃথিবীর সব রং মুছে গেল। সন্ধ্যার সময় বৈশালী আর সুজিত এসে দুজনে আসরে বসল। এখানকার আসর জমজমাট, পুরুষ আর মহিলাদের আলাদা ব্যবস্থা। সুজিত একদিকে বসলো, বৈশালী অন্যদিকে।
এবারের আকর্ষণের কারণ আছে। মঞ্চে হিমাংশু ভট্টাচার্য, তাকে ঘিরে অনেকগুলো মেয়ে। হিমাংশু ভট্টাচার্য গাইছে আর মেয়েরা কোরাসে অনুসরণ করছে। বৃন্দাবনের জীবন। শ্রীকৃষ্ণ মথুরা চলে গেছেন, তার বিরহে বৃন্দাবনের গাছপালা পশুপক্ষী বেদনায় মুহ্যমান। গোপিনীরা উন্মত্ত প্রায়। সেই বেদনা সঙ্গীদের কথায় সুরে মূর্ত হয়ে উঠেছে। বৈশালী এদিক ওদিক চোখ ঘুরিয়ে দেখল। পুরুষদের জায়গায় একেবারে কোণের দিকে মওশান বসে এক মনে গান শুনছে। কি বুঝছে কে জানে। বৈশালী পাশে বসা মহিলাদের দিকেও দেখল। বেশিরভাগই গ্রাম্য বধূ আর মেয়ে, তারাও গানে তন্ময়। বৈশালী আস্তে আস্তে উঠল। কেউ লক্ষ্য করছে না। একটু দাঁড়িয়ে আসর থেকে বেরিয়ে গেল। চাকর বাকর কেউ ধারে কাছে নেই। বৈশালী সিঁড়ি দিয়ে উঠল। সামনেই মওশানের ঘর, দরজা ভেজানো। হাত রাখতেই দরজা খুলে গেল। ঘর অন্ধকার। একবার পিছন দিকে দেখে বৈশালী ঘরের মধ্যে ঢুকে গেল। অন্ধকার চোখে সহ্য হতে আরও একটু এগিয়ে গেল সে। ব্লাউজের থেকে পেন্সিল টর্চ বের করল। প্রথমে টেবিলের উপর, তারপরে আলমারির দিকে আলোর রেখা ঘুরতে লাগলো। ড্রয়ার টেনে দেখল বন্ধ। দেওয়ালের তাকে হাত বোলাতে বোলাতে কতগুলো কাগজ উঠে এলো। টর্চের আলোয় সেগুলোর উপর নজর বুলিয়েই ব্লাউজের মধ্যে সেগুলো রেখে দিল। তারপর হাত বাড়িয়ে তাকের উপর আরও জিনিসের খোঁজ করতে যাওয়ার আগেই বাইরে জোর পায়ের শব্দ। দরজা খুলে গেল। বাইরের আলোর কিছুটা রেখার মতো ঘরের মধ্যে এসে পড়ল। বৈশালী তড়িৎ পায়ে কোণের দিকের পর্দার আড়ালে আত্মগোপন করল। ভাগ্য ভালো বৈশালীর, মওশান বেশিক্ষণ ঘরের মধ্যে রইল না। টেবিলের উপর থেকে সিগারেটের প্যাকেটটা তুলে নিয়ে বেরিয়ে গেল। বৈশালী এতক্ষণ নিঃশ্বাস রোধ করে দাঁড়িয়েছিল। একটা হাত কোমরে, যেখানে আগ্নেয়াস্ত্রটা আটকানো। কয়েক মুহূর্ত অপেক্ষা করে যখন পর্দার আড়াল থেকে বাইরে এসে দাঁড়ালো, তখন তার সারা দেহ ঘামে সিক্ত। খুব সন্তর্পণে বাইরে বেরিয়ে এলো। আর কীর্তনের আসরে নয়, বৈশালী অতিথি কুটিরে চলে এলো সোজা। সুজিত আসরে বসে আছে। বৈশালী প্রথমে দরজা ভিতর থেকে বন্ধ করে দিল। তারপর টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে কাগজগুলো নিয়ে বসল। গোটা 5-6 কাগজ, একটা লন্ড্রির বিল, একটা শার্টের ক্যাশ মেমো আর একটা চামড়ার ছোট ওয়ালেট কাগজের সঙ্গে চলে এসেছে। ওয়ালেটে একটা ঠিকানা, ধর্মতলা স্ট্রিটের কোনো এক হামিদ আলীর। আর একটা খাম, উপরে কোনো নাম নেই। ছোট ছোট ভাঁজ করা অনেকগুলো কাগজ, সবগুলো ইংরাজিতে লেখা। পড়তে পড়তে বৈশালীর ভ্রু দুটি কুঞ্চিত হয়ে এলো। দৃঢ় সঙ্গবদ্ধ ঠোঁট। চিঠিগুলো রেখে ওয়ালেটটা ঝাড়ল। যদি কিছু আটকে থাকে। শুকনো একটা ফল পড়ল বৈশালীর কোলের ওপর। সাবধানে ফলটা তুলে ভ্যানিটি ব্যাগের মধ্যে থেকে একটা শিশি বের করে তার মধ্যে রেখে দিল। আর একটা কাজ বাকি। একটা চিঠি সরিয়ে রেখে অন্য কাগজগুলো ওয়ালেটের মধ্যে ভরে নিল। এখন এই ওয়ালেটটা মওশানের ঘরে রেখে আসতে হবে যেমন করে পারে। দরজা বন্ধ করে বৈশালী বাইরে বেরিয়ে এলো। আসরে এসে দেখল মওশান একভাবে বসে আছে। সুজিত নেই। চোখ ঘুরিয়ে এদিক ওদিক দেখল অতীনও নেই। অথচ সুজিতকে এই মুহূর্তে খুব প্রয়োজন। মঞ্চের দিকে তাকিয়ে দেখল হাত জোর করে দীপালি চুপচাপ বসে আছে। বৈশালী যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, তখন দেখল গেট দিয়ে সুজিত আর অতীন ঢুকছে। বৈশালী এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, কোথায় গিয়েছিলে? সুজিত হাসল। দুজনেরই গান ভালো লাগে না, তাই বেড়াতে গিয়েছিলুম। অতীনের দিকে ফিরে বৈশালী গম্ভীর কণ্ঠে বলল, আপনি গান ভালোবাসেন না? শেক্সপিয়ার বলেছেন, যারা গান ভালোবাসে না তারা মানুষ খুন করতে পারে। অতীন কিছুক্ষণ বৈশালীকে জরিপ করল, তারপর বলল, আশা করি রহস্য করছেন। বৈশালী এই কথার কোনো উত্তর দিল না। সুজিতকে বলল, সুজিত, একটা কথা আছে।
অতীন ইঙ্গিতটা বুঝলো, আসনের মধ্যে গিয়ে বসলো। সুজিত, সুজিত, একটা কাজ করতে হবে। কি বলো? মৌসানকে কথায় কথায় আটকে রাখতে পারো? কেন? ওর ঘরে আমার যাওয়া দরকার। সর্বনাশ! ওসব করতে যেও না, বিপদে পড়বে। কিচ্ছু হবে না, শীঘ্রই যাও না, সময় নেই। সুজিত মৌসানের দিকে এগিয়ে গেল। মৌসানের পাশের চেয়ারে বসে বলল, আচ্ছা, আপনি তো বাংলা বোঝেন না। বুঝি না। তবে কি শুনছেন? সুরটা আমার ভালো লাগছে। আপনাদের দেশে গান বাজনার চল আছে? আছে বই কি, ওই নাচ আছে, তার সঙ্গে গানও হয়। ও যাক, আসল কথাটা আপনাকে বলি। বলেন। আপনাকে এই সময় বিরক্ত করছি বলে কিছু মনে করবেন না। না না, বলুন না কি দরকার। আমার একটা পাথর দরকার। এতক্ষণ পরে মৌসানের চোখ দুটোয় আগ্রহ ফুটে উঠল। আমাকে জ্যোতিষী বলেছেন ক্যাটসাই ব্যবহার করতে। মৌসানের চোখে একটু যেন অবিশ্বাসের রেখা। কলকাতা শহরে ক্যাটসাই পাচ্ছেন না নাকি? পাচ্ছি, কিন্তু কিনতে সাহস হচ্ছে না। কেন? যদি ঠকি? বেশ, আপনার ঠিকানা দিন, আমি দেখা করে নেব। সুজিত পকেট থেকে কলম বের করে একটা কাগজে খসখস করে ঠিকানা লিখে দিল। মৌসান ঠিকানাটা রেখে দিল। সুজিত একসময় আর চোখে তাকিয়ে দেখল বৈশালী আসরের পিছনে এসে দাঁড়িয়েছে। সে উঠে দাঁড়ালো, মৌসানকে বলল, ধন্যবাদ, দিন সাতেক পরে আপনি আমার সঙ্গে দেখা করবেন। সুজিত বৈশালীর সামনে এসে দাঁড়ালো, চাপা কণ্ঠে বলল, হয়ে গেছে? শোনো, এদিকে এসো একটু। সুজিত বৈশালীর দিকে সরে এলো। আজ রাত্রেই আমরা রওনা হব। আজ রাত্রে? হ্যাঁ, চলো, তৈরি হইনি। এরা কি ভাববেন? কিছু একটা বলে গেলেই হবে, তুমি যাও, আমি আসছি। সুজিত চলে যেতে বৈশালী দীপালির পিছনে গিয়ে দাঁড়ালো। দীপালি ফিরে দেখল। কিছু বলবেন? একটু কথা ছিল। দীপালি উঠে এলো। আমরা আজ রাত্রেই কলকাতায় ফিরে যাব। সে কি, আজই? হ্যাঁ, জরুরি দরকার, যেতেই হবে। আমাদের কেসের কি হবে? আমি দিন সাতেক পরে আবার আসছি। তার আগে তো আতিন পালাবে। তিনি যাতে না পালাতে পারেন তার ব্যবস্থা করে যাব। আপনাকে আগাম কিছু টাকা দিবার কথা ছিল। আমি 7 দিন পরে এসে নেব। রাত্রে আহার করে যাবেন। আমরা পথে খেয়ে নেব, কিছু মনে করবেন না। আতিথেয়তার জন্য অনেক ধন্যবাদ। বৈশালী দুটো হাত যুক্ত করে নমস্কার করল। আধ ঘন্টার মধ্যে বৈশালী আর সুজিত বেরিয়ে পড়ল। বৈশালী থানায় একবার নেমে ওসির সঙ্গে কিছুক্ষণ কথা বলে নিল। কিছুক্ষণ পরেই ওসি দুটি পুলিশ নিয়ে ভুবন নিবাসে ঢুকল। তখন আসর শেষ, লোকেরা উঠতে আরম্ভ করেছে। ওসি অতীনের সামনে গিয়ে দাঁড়ালো। আপনি অতীন বাজপাই? সামনে পুলিশ দেখে অতীন একটু বিব্রত হলো, বলল, হ্যাঁ। আপনি 10 দিন সকাল বিকেল থানায় গিয়ে হাজিরা দেবেন। সে কি, আবার যে বর্মায় ফিরে যেতে হবে? আপনার এখন ফিরে যাওয়া এখন সম্ভব নয়। আইনের প্রয়োজনে আপনাকে থাকতে হবে এখানে। আমার অপরাধ যথাসময়ে জানতে পারবেন। অতীন এবার রীতিমতো বিরক্ত হলো। আপনাদের এই আদেশ আমি মানি না। ওসির কণ্ঠস্বরও যথেষ্ট গম্ভীর। আমাদের আদেশ আমরা জানিয়ে গেলাম, এরপর আপনি যা করবেন নিজের দায়িত্বে। তার ফল কি হবে জানেন তো? নিশ্চয়ই বোঝার মতো বুদ্ধি আপনার আছে। পুলিশ নিয়ে ওসি
চলে যাবার পর অতীন নিষ্ফল গর্জন শুরু করলো। আর শুরু করলো বৈশালীর বাপান্ত। মৌসানকে দেখতে পেয়ে বলল, দেখলে ঝামেলা, দেখলে কাজকর্ম ফেলে দুবেলা থানায় গিয়ে হাজিরা দাও। কেন, আমি কি চোরের দায় ধরা পড়েছি নাকি? আর দোষ? মৌসান চুপচাপ দাঁড়িয়ে রইল, কোনো কথার উত্তর দিল না। সারাটা পথ বৈশালী অস্বাভাবিক গম্ভীর, স্টিয়ারিং সুজিতের হাতে। সিটে হেলান দিয়ে বৈশালী নিষ্পন্দ নির্বাক। তার এই চেহারার সঙ্গে সুজিতের পরিচয় আছে। সে বুঝতে পারল বৈশালীর মধ্যে চিন্তার ঝড় উঠেছে, অনেকগুলো বিপরীতমুখী তরঙ্গের সংঘাত। এসবের মাঝখান থেকে সে সমাধানের সূত্র খুঁজছে। বর্ধমানে এসে বৈশালী নিজেই কথা বলল, এসো সুজিত, কিছু খেয়ে নেওয়া যাক। খাবার টেবিলে বৈশালী বেশ চিন্তামগ্ন। একসময় বলল, তুমি এখন কাজে যোগ দিও না, 3 দিন পরে আমরা আবার শিলাগড়ে আসব। 3 দিন? হ্যাঁ, 2 দিনও হতে পারে। বৈশালী থেমে গেল, আর কোনো কথা হলো না। সুজিতকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে শুধু বলল, আমি তোমায় ফোন করব। পরের 2 দিন বৈশালী ভীষণভাবে ব্যস্ত রইল। খুব সকালে বের হয়ে যেত, ফিরত প্রায় 2-2:30টায়। তারপর আবার বের হতো, রাত 10টার আগে ফিরতে পারত না। 3 দিনের দিন বৈশালী সুজিতকে ফোন করলো। হ্যালো সুজিত, তুমি এর মধ্যে ফোন করেছিলে? না, তুমি ব্যস্ত থাকবে ভেবে আমি আর করিনি। ভালোই করেছো। শোনো, 2 ঘন্টার মধ্যে তৈরি থাকতে পারবে? সুজিত বলল, আমি এখনই তৈরি আছি। বৈশালী হেসে বলল, বাহ, এই না হলে আমার সহকারী। এখন বেলা 9টা, 11টায় তোমায় তুলে নেব। কোথায়? শিরাগত তো? ইচ্ছে তো তাই, রাখছি। বৈশালী ফোন রেখে দিল। বাইরে যাবার জন্য বৈশালীর একটা সুটকেস গোছানোই থাকে। বৈশালী স্নান আর ভারী রকমের প্রাতরাশ সেরে নিল। মোটারে সুজিত জিজ্ঞাসা করল, শিলাগড়ের রহস্যের কিনারা হয়ে গেছে? আজ রাত্রে অপারেশন। কিছুক্ষণ পরে বৈশালী বলল, শোনো, আর একটা কথা। সুজিত ফিরে দেখল, এবার আর অতিথি কুটিরে থাকবো না। তবে? শিলাগড়ে ঘোরবার সময় একটা মারোয়ারি ধর্মশালা দেখে রেখেছিলাম, সেন্ট্রাল রোডে। নাম বোধহয় রামবিলাস ধর্মশালা। সুজিত সন্দেহ করল, থাকতে পারবে সেখানে? বৈশালী হাসল, মনে আছে আগ্রায় 2 রাত্রির গাছতলায় কাটিয়েছিলাম। রাস্তায় আর কোনো কথা হলো না। সদর রাস্তা ছেড়ে মোটার ঘুরপথে সেন্ট্রাল রোড ধরল, যাতে ভুবন নিবাসের সামনে না পড়তে হয়। রামবিলাস ধর্মশালা। ব্যবস্থা খুব খারাপ নয়, শুধু মাছ, মাংস, ডিম চলবে না। বৈশালী আর সুজিত ঠিক করলো এখানে থাকবে, কিন্তু খাওয়া দাওয়া বাইরেই সেরে নেবে। সুজিত জিজ্ঞাসা করল, শুধু একটা রাত তো? তাই তো মনে হচ্ছে। অবশ্য এসব ব্যাপারে কিছু বলা যায় না। থানার সামনেই ওসিকে পাওয়া গেল। বৈশালীকে অভ্যর্থনার বহর দেখে বৈশালী বুঝতে পারল ইতিমধ্যে সত্যেন রায়ের ফোন এসে পৌঁছেছে। অতীনবাবু ঠিকমতো থানায় হাজিরা দিচ্ছেন তো? ওসি হাসল, হ্যাঁ, একেবারে নিয়ম করে। এবার অ্যারেস্ট করি তাকে? না না, এখন নয়, যখন প্রয়োজন হবে বলবো। একটু থেমে বৈশালী বলল, আজ রাত 12টায় আমার গোটাচারেক পুলিশ দরকার, আর্মড। আপনি সঙ্গে থাকবেন তো? ওসি উত্তর দিল, ডিসি ফোনে আমাকে সবকিছু বলেছেন। আমরা 11টার মধ্যে তৈরি থাকবো। ঠিক 11টার একটু পরেই এখানে আসবো। আর দড়ির মই চাই একটা। সে কথাও স্যার বলেছেন। ঠিক আছে। চলি, ঠিক সময় আসবো। হ্যাঁ, ভালোই হয়েছে, আজ রাতটা অন্ধকার। আমাদের আলো অন্ধকার সবই এক। বৈশালীর পোশাক দেখে সুজিত অবাক। পরনে কালো শার্ট আর আঁটো প্যান্ট, প্যান্টের রঙও কালো, কোমরে অটোমেটিক।
কি ব্যাপার, রণাঙ্গনে নাকি? প্রায় তাই। আমি কি পরবো? তুমিও টাইট কিছু পরে নাও। কেন, ছুটতে হবে নাকি? সম্ভবত। দুজনেই হেসে উঠল। বৈশালী আর সুজিত যখন থানার সামনে এসে হাজির হলো তখন জিপ নিয়ে ওসি তৈরি। আমাকে অনুসরণ করুন। জিপ খুব সাবধানে বৈশালীর মোটরের পিছন পিছন চলতে শুরু করল। পিচ কালো অন্ধকার, সূচিভেদ্য। এক হাত দূরেরও কিছু দেখবার উপায় নেই। আকাশে গোটা কয়েক নক্ষত্র আছে বটে, কিন্তু তাদের ক্ষীণ জ্যোতি পৃথিবীতে এসে পৌঁছচ্ছে না। একটা গাছের নিচে জিপ আর মোটর দাঁড়ালো। সবাই নেমে এলো। বৈশালী তার রেডিয়াম ঘড়ির দিকে দেখল। 11:35। বৈশালী ওসিকে একপাশে ডাকলো। অনেকক্ষণ ধরে চাপা গলায় কথা হলো। তারপর একসময় বৈশালী বলল, চলুন আমরা এগোই। ভুবন নিবাসের পিছনের পাঁচিলের এপাশে এসে সকলে দাঁড়ালো। নিশাচর দু একটা পাখির ডাক, মাঝে মাঝে ব্লাস্টিংয়ের শব্দ। এছাড়া শিলাগড় যেন ঘুমে নিথর। 12টা বাজতে যখন 10 তখন বৈশালী ইঙ্গিত করল। ওসি দড়ির মইটা পাঁচিলের উপর ছুঁড়ে দিল। প্রথমে ওসি, তারপর বৈশালী আর সুজিত খুব সাবধানে পাঁচিলের উপর উঠল। গাছপালার জন্য এদিকটা যেন আরও অন্ধকার। দু একটা জোনাকির ক্ষীণ দীপ্তি। এক এক করে পুলিশরাও উঠল। তারপর গাছের ডাল আঁকড়ে এদিকে নামলো। বৈশালী পুলিশদের দিকে ফিরে বলল, তোমরা এখানে অপেক্ষা করো, হুইসেলের শব্দ শুনলেই ছুটে যাবে। প্রায় হামাগুড়ি দিয়ে গাছের আড়ালে আড়ালে বৈশালী, সুজিত আর তারপরে ওসি এগিয়ে যেতে লাগলো। অতিথি কুটিরের পিছন দিয়ে একটা কাঁঠাল চাপা ঝোপের পাশে তিনজন বসল। এক এক মুহূর্ত যেন এক এক প্রহর বলে মনে হচ্ছে। নিজেদের হৃৎপিণ্ডের স্পন্দন যেন বাইরের কোনো শব্দ। হঠাৎ বৈশালী ওসির হাতে চাপা দিল। দূরে একটা টর্চের আলো একবার জ্বলে উঠেই নিভে গেল। তিনজন আরও একটু এগিয়ে গেল। একটা ছোট ঝোপ, কাঁটার খোঁচা থেকে মনে হচ্ছে বোধহয় গোলাপের ঝাড়। এখানে সাদা গোলাপের গাছ ছিল। বৈশালী লক্ষ্য করেছে এর কাছেই বকুল গাছ। আরও একবার টর্চের আলো দেখা গেল। মৃদু পায়ের শব্দ অনুভূত হলো। তিনজনেই কোমর থেকে অটোমেটিক নিয়ে তৈরি। বৈশালীর চোখের যেন পলকও পড়ছে না। পায়ের শব্দ থামল কিছুক্ষণ। তারপর টর্চের আলো ডান দিকে। খুব চাপা কণ্ঠের আওয়াজ। মাটিতে শব্দ হলো ধূপ ধূপ ধূপ। মিনিট কয়েক। তারপরেই বৈশালী, সুজিত আর ওসি ঝাঁপিয়ে পড়ল তিন দিক থেকে। লোক দুজন। একজনকে বৈশালী অনায়াসেই কায়দা করতে পারল। বাকি লোকটিকে নিয়ে সুজিত আর ওসি কিছুক্ষণ ধস্তাধস্তি করার সময় রাত্রির আকাশ কাঁপিয়ে খুব জোরে আওয়াজ হলো। সঙ্গে সঙ্গে সজোরে হুইসেল বেজে উঠল। অনেকগুলো জোরালো টর্চের আলো দেখা গেল। হাত পিছনে করা অবস্থায় মৌসান, তার পাশে বৈশালীর কবলে অবনত মুখে দীপালি। ধস্তাধস্তির সময় মৌসানের রিভলভার থেকে গুলি বের হয়ে গিয়েছিল। ওসি পুলিশের হাত থেকে হাতকড়া নিয়ে মৌসানের হাতে পরিয়ে দিয়ে বলল, ভুবন বাজপেয়ী আর তার ড্রাইভারকে হত্যা করার অভিযোগে আপনাকে গ্রেপ্তার করা হলো। তারপর দীপালির দিকে ফিরে বলল, সেই হত্যায় প্ররোচনা ও মূল্যবান রত্ন অপহরণের অভিযোগে আপনাকেও গ্রেপ্তার করলাম দীপালি দেবী। আমাদের সঙ্গে আপনাদের যেতে হবে। গুলির শব্দে লোকজনের গোলমালে ভুবন নিবাসের বাসিন্দারাই সবাই এসে জড়ো হয়েছিল। তার মধ্যে অতীনও ছিল। বৈশালী তার দিকে এগিয়ে গিয়ে বলল, আপনাকে হয়রান করার জন্য খুব দুঃখিত অতীনবাবু, এইটুকুর প্রয়োজন ছিল। এবার তাহলে আমি বর্মায় ফিরে যেতে পারি। আমার কারবারের ক্ষতি হচ্ছে খুব, আর দেখবার কোনো লোক নেই। কাল আপনাকে বলবো। বারান্দায় সুজিত আর বৈশালী চায়ের কাপ নিয়ে বসে আছে। সুজিতদের বাড়ি।
সুজিত বলল, গোয়েন্দা সাহেবা, এবার একটু আলোকপাত করো, আমি যে অন্ধকারই রয়ে গেলাম। ঠিক আছে, গোড়া থেকেই একেবারে শুরু করছি। ভুবনবাবুর মৃত্যুর ব্যাপারটা দেখে এইটুকু বোঝা যায় যে কোনো পরিচিত লোকের দ্বারাই হত্যা সংঘটিত হয়েছিল। কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই। ভুবনবাবু বা ড্রাইভারের কোনো চিৎকারের শব্দও কেউ শোনেননি। খুব সম্ভব যে হত্যাকারী সে ভুবনবাবুর সঙ্গে মোটারেই ছিল। যখন তিনি আমার বাড়িতে এসেছিলেন তখনও মোটারে অপেক্ষা করছিল দেহরক্ষী হিসেবে, কিংবা হয়তো মাঝপথ থেকে মোটারে উঠেছিল। চেনা লোক বলে কেউ সন্দেহ করেনি। লোকটা প্রথমে খুব কাছ থেকে সাইলেন্সার লাগানো রিভলভার দিয়ে ভুবনবাবুকে হত্যা করে, তারপর ড্রাইভারকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে অনর করে দেয়। ড্রাইভার হয়তো পিছন ফিরে ব্যাপারটা দেখে ফেলেছিল, কিংবা সামনের আয়নার সাহায্যে পিছনের দৃশ্য দেখতে পেয়েছিল। হত্যাকারী এত পরিচিত ব্যক্তি যে ড্রাইভারকে সাময়িকভাবে নির্বাক করে দিয়েও সে নিশ্চিন্ত হতে পারেনি। যাতে ড্রাইভার চিরদিনের জন্য নির্বাক হয়ে যায় তার ব্যবস্থাই করেছিল। কিন্তু সে বিষক্রিয়াটি কি, পোস্টমর্টম রিপোর্টে তার স্বরূপ ধরা পড়েনি। যথাসময় বলবো। এখন কাহিনীটা শোনো। দীপালি দেবী আমার সঙ্গে দেখা করতে এলেন, শোকের মূর্ত প্রতিমূর্তি। প্রথমে আমি খুব বিচলিত হয়েছিলাম। তিনি প্রথম থেকেই অতীনবাবুর ওপর দোষারোপ করতে লাগলেন। আমার সন্দেহ যাতে অতীনবাবুর ওপর পড়ে তার জন্য দীপালি দেবীর চেষ্টার একেবারে ত্রুটি ছিল না। পিতা পুত্রের বচসার কথা বললেন, সম্পত্তির অংশ নিয়ে তারও উল্লেখ করলেন। বচসা যে হয়েছে সে কথা অতীনবাবু অস্বীকার করেননি, কিন্তু বলেছেন যে তার কারণ ভিন্ন। পুলিশের খাতায় ভুবন বাজপাইয়ের নাম আছে চোরা কারবারের অংশীদারি হিসাবে। যদিও তাকে অভিযুক্ত করা সম্ভব হয়নি, দিল্লি থেকেও একই রিপোর্ট এসেছে। তারপর সেই আলোর সংকেতের কথা তোমার মনে আছে? আমার চোখে ধুলো দেবার জন্য দীপালি দেবীর আর এক প্রয়াস। অতীনবাবু যে ঘরে থাকেন তারই বারান্দা থেকে আলোর ইশারা চলেছিল। বাইরে টিলার পাশ থেকে তার উত্তরও এসেছিল। ব্যাপারটা মারাত্মক কিছু নয়, তবু এটা অতীনবাবুকে জড়াবার একটা ফন্দি। স্বাভাবিকভাবেই মনে হতে পারে অতীনবাবু কোনো ষড়যন্ত্র লিপ্ত রয়েছেন। আমার এটাও মনে হয় যে বাইরের লনে আমরা বসে আছি, আমাদের চোখে পড়বে তা জেনেই ওভাবে আলোর সংকেত করা শুরু হয়েছিল। তাহলে কি ওসব দীপালি দেবী করেছিলেন? না না, দীপালি দেবী অত কাঁচা মেয়ে নন। পরের দিন ভোরে আমি অতীনবাবুর ঘরে গিয়ে উঠি। গত রাতের আলোর ইশারার কথা তাকে বলে তাকে কৌশলে বারান্দার কাছে দাঁড় করালাম। আগের রাতে যে মানুষের কাঠামো দেখেছিলাম সে আরও লম্বা। বুঝলাম অতীনবাবুর অনুপস্থিতির সুযোগে অন্য কাউকে সেখানে দাঁড় করানো হয়েছিল, খুব সম্ভব মৌসানকে। তারপর মনে আছে কোথা থেকে আলোর রেখা আসছিল সেটা দেখবার জন্য আমরা দুজনে বের হলাম। মনে আছে বই কি, তুমি একটা খাম কুড়িয়ে পেলে। হ্যাঁ, খামটা ঝোপের ধারে এমনভাবে ফেলে রাখা হয়েছিল যাতে সহজেই চোখে পড়ে। অতীনবাবুর নাম লেখা খাম, যেটা স্বাভাবিকভাবেই অতীনবাবু ফেলে দিয়ে থাকবেন। যে কোনো লোকের পক্ষে সেটা সংগ্রহ করা সহজ। এই ধরনের কেসকে আমরা বলি প্ল্যান্টেড, অর্থাৎ আরোপিত। এখানেও অতীনবাবুকে জড়াবার চেষ্টা, কিন্তু খামটার গন্ধতেই আমার সন্দেহ হয়েছিল। খামের গন্ধ? দীপালি দেবী যখন আমার কাছে এসেছিলেন তখন তার শরীর থেকে একটা দামি সুগন্ধ পেয়েছিলাম। প্যারির খুব নামকরা সুবাস, খামেও সেই গন্ধ। বলে যাও। মৌসানকে দেখলাম, দিব্যকান্তি, আকর্ষণ করার মতো চেহারা। তারও কথাবার্তায় একই ইঙ্গিত, অতীনবাবুর প্রতি দোষারোপ। মোট কথা লোকটাকে আমার ভালো লাগেনি। যে রাতে কীর্তনের আসর হচ্ছিল সেই রাতে সাহস করে মৌসানের ঘরে ঢুকে পড়লাম। এধার ওধার খুঁজতে খুঁজতে কতগুলো কাগজ এসে গেল হাতে, মোক্ষম দলিল।
নিজের সম্বন্ধে মৌসান এতটা সুনিশ্চিত ছিল যে এসব কাগজগুলো গোপন জায়গায় লুকিয়ে রাখবার প্রয়োজনীয়তাই বোধ করেনি। কিন্তু কাগজগুলো তো তুমি আবার রেখে এলে। হ্যাঁ, কাগজগুলো হারালে মৌসান সন্দেহ করতো তো, তাহলে প্ল্যান বানচাল হয়ে যেত। তাই একটা কাগজ ছাড়া বাকি সব রেখে এলাম। একবার প্রায় ধরা পড়ে গিয়েছিলাম। তাই তোমাকে বললাম কোনো রকমে মৌসানকে আটকে রাখতে। রেখেছিলাম তো। অজস্র ধন্যবাদ, তোমার মতন সহকারী দুর্লভ। যাক, যে কাগজটা নিজের কাছে রেখে দিলে সেই দুর্লভ দলিলটা কি? একটা পত্র। পত্র? হ্যাঁ, আসল পত্রটি পুলিশের হেফাজতে আমি দিয়েছি, নকলটা পড়ো। বৈশালী সুজিতের দিকে একটা কাগজ এগিয়ে দিল। সুজিত পড়ল, ইংরাজিতে লেখা, ডাউন তোমার বাবার কাছে চালান করে দিয়েছি, নিচে লেখা ধন্যবাদ। সুজিত অসহায়ভাবে বৈশালীর দিকে তাকালো। অর্থোদ্ধার করতে পারলাম না। শোনো, চিঠিটা মৌসান লিখেছে দীপালি দেবীকে। ডাউন বর্মী ভাষা, মানে ময়ূর। চিঠির ওপরে দীপালি দেবী ধন্যবাদ লিখে ফেরত দিয়েছেন। আরেকটা জিনিস আমি মৌসানের ঘরে রেখে আসিনি। কি সেটা? ওয়ালেট ঝেড়ে একটা শুকনো ফল পেয়েছিলাম, সেটা প্রফেসর বসাকের কাছে আমি দিয়েছিলাম, যিনি টক্সিন নিয়ে গবেষণা করছেন। তিনি বললেন ফলটার নাম বুনলুন্দি, অত্যন্ত বিষাক্ত ফল, বর্মায় প্রচুর পরিমাণে পাওয়া যায়। এর নির্যাস কাউকে ইঞ্জেকশনে দিলে সে বেহুশ হয়ে যায়, মাত্রা বেশি হলে মৃত্যু। ড্রাইভারের মৃত্যুর কারণ যে এর ইঞ্জেকশন, তাতে সন্দেহ করার কোনো হেতু নেই। ময়ূরটির সন্ধান পাওয়া গেছে? হ্যাঁ, সেখানকার পুলিশ দীপালি দেবীর বাবা জহুরি সুরাজমাল ক্ষেত্রের বাড়িখানা তল্লাশি করে ময়ূর উদ্ধার করেছে। ময়ূরের রুবির চোখ? ভুবনবাবু ময়ূরের একটা রুবির চোখের জন্য উৎকণ্ঠিত হয়েছিলেন, কিন্তু গোটা ময়ূরের দাম ছিল অনেক বেশি। কেন? তুমি তো বলেছিলে ময়ূরটা ব্রোঞ্জের তৈরি। ময়ূরের বুকের কাছে একটা জায়গা টিপলে ফাঁকা হয়ে যায়, আর সেই গোপন গহরে একটা কাগজ আছে। তাতে ঠিক কোন জায়গায় ভুবনবাবুর কালোবাজারের টাকা লুকোনো তার হদিশ আছে। মৌসানের ঘর থেকে যে কাগজগুলো এনেছিলাম, তাতে একটি কাগজ ছিল এবং লেখা ছিল, আগামী 13ই রাত 12টায় বকুলতলায় খুঁড়ব, সেখানেই মালিকের সব টাকা আছে, তুমি ঠিক এসো। এই কাগজটা আমি মৌসানের ঘরে আবার রেখে এসেছি। কিন্তু ওগুলো কালোবাজারের টাকা কি করে বুঝলে? বৈশালী হাসল। সাধারণভাবে অর্জিত টাকা লোকে ব্যাংকে রাখে, বুঝলে, কিংবা সিন্ধুকে, মাটির তলায় নয়। কিন্তু আমার আরো একটা প্রশ্ন রয়ে গেল। কি বলো? ময়ূরের রুবির একটা চোখের বদলে ঝুটো কাঁচ বসিয়ে দিল কে? সম্ভবত দীপালি দেবী। তার বাপকে দিয়ে কাজটি তিনি করিয়েছিলেন। তখন বোধহয় ময়ূরের পেটের কাগজের রহস্যের কথা তার জানা ছিল না। ভুবনবাবু নিজেই দ্বিতীয় পক্ষের এই পরমা সুন্দরী স্ত্রীর কাছে কথাটা বলে থাকবেন। তারপর থেকেই ষড়যন্ত্রের জাল বোনা শুরু। মৌসানের সাহায্য নিয়ে ভুবনবাবুকে সরিয়ে দেওয়া এবং কোনো রকমে অতীনবাবুকে দোষী সাব্যস্ত করতে পারলেই পথ পরিষ্কার। কিন্তু তোমাকে ডাকার কি অর্থ? সাবধান, এবার কিন্তু মানহানির মামলা চুকে দেব। বোধহয় দীপালি দেবীর ধারণা মেয়ে গোয়েন্দাকে যা হোক করে একটা কিছু বুঝিয়ে দেওয়া যাবে। কিন্তু আর একটা কথা। না, আর কোনো কথা নয়। কটা বেজেছে খেয়াল আছে? আমি চলি, অনেকদিন পরে একটু নিশ্চিন্ত করে ঘুমাবো। শেষ হলো হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা পারিজাত বক্সী সমগ্র থেকে পাথরের চোখ গল্পের শেষ পর্ব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন।
যদি আমার গল্প ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা লাইক করে দেবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন একটা রোমহর্ষক রোমাঞ্চকর গল্প নিয়ে। আজ তাহলে আসি, টাটা।